হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। আমার সাথে আমাদের সতীর্থ আপাজ ভাই, কাসেম ভাই আছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাথে তিনজন মতোয়ালি আছেন, যারা ওয়াকফ প্রপার্টিতে যারা কাস্টোডিয়ান মতোয়ালি তিনজন আছেন মুর্শিদাবাদ থেকে, এবং আমাদের আইটি আমাদের ইনচার্জ জয় মল্লিক আছেন, এবং আপনাদের সকলকে আমাদের মিডিয়া ইনচার্জ তুষারকান্তি ঘোষ ইনফর্ম করেছেন যে 3টের সময় আমরা মিলিত হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং পশ্চিমবাংলায় মানুষকে বিভাজিত করে ভোট ব্যাংকের রাজনীতি এবং নিজের এবং সাকরেদদের চৌর্যবৃত্তির মধ্য দিয়ে এই রাজ্যকে যতটা সম্ভব রসাতলে পাঠানোর যে তার প্রচেষ্টা উদ্যোগ, এটা বারে বারে গত কয়েক বছর ধরে আপনারা সবাই দেখেছেন। কখনো সিএ কে এনআরসি বলা, কখনো এসআইআর কে এনআরসি বলা, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার উদ্দেশ্য লক্ষ্য তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা, এবং সর্বোপরি পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া ভোটার সংখ্যাধিক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি মহোদয়ার অনুমোদিত আইনে রূপান্তরিত হওয়া রুলকে পশ্চিমবাংলায় বিভ্রান্তি করার মধ্য দিয়ে তিনি বারে বারে তার মিথ্যাচার প্রমাণ হয়েছে। এবং সর্বশেষ মিথ্যাচার হল কোচবিহারে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তার কয়েকদিন আগেও আবার একটি সভাতে তিনি গেছিলেন, সেখানে দাঁড়িয়ে বলেছেন যে আমি কোনো ধর্মীয় প্রপার্টি দখল করতে দেব না। এর আগে বলেছিলেন আইন কার্যকর করতে দেব না, এখন বলছেন দখল বা বিহাত করতে দেব না। কারণ উনি মনে করছেন যে উনি চিরদিন এখানে থাকবেন। কিন্তু তিনি কত বড় সর্বনাশটা করেছেন আমি আপনাদেরকে তার সুনির্দিষ্ট তথ্য কাগজ ডকুমেন্ট প্রথমে বলে নিচ্ছি, এবং আমার সঙ্গে তিনজন ওয়াকফ প্রপার্টির যারা কাস্টোডিয়ান মতোয়ালি এসেছেন মুর্শিদাবাদ থেকে। অনেকেই আসতে চেয়েছিলেন, আমরা সিম্বলিক কি হলো হ্যালো হ্যাঁ পাচ্ছেন, পাওয়া যাবে পিছনে শোনা যাবে। তা আমাদের তার যে মিথ্যাচারের, যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে একটা প্রস্তাব এসেছিল, সেখানে বিরোধী দলনেতা হিসেবে আমি বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যে আমি বলেছিলাম যে জনৈক আবেদনকারীর নাম রহুব রহিম, তার দায়ের করা রিট পিটিশনটি 2019 সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার তার মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু বারে বারে মিটিং করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা আমি আপনাদের কাছে ডেট ধরে ধরে তুলছি। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান, সিও জনাব মোহাম্মদ আহসান আলী, লখনউতে 24/7/2023, দিল্লিতে 7/11/2023 এই দুটি মিটিংয়ে তারা অ্যাটেন্ড করেছেন।
এবং এই দুইটি মিটিংয়ে যে নোটস, মিনিটের যে রেজুলিউশন, তাতে একটা আপত্তি নেই, একটা বক্তব্য নেই। মোট এই সংক্রান্ত মিটিং হয়েছে 4টে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব করেছে দুটো মিটিংয়ে, এনাউর রহমান এবং মোহাম্মদ আহসান আলী, আর দুটোতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব পাঠাননি। আর যে দুটো মিটিংয়ে প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন সেই মিটিংয়ে তারা কোনো বক্তব্য, আপত্তি নথিভুক্ত করেননি। এটা গেল এদের যে দ্বিচারিতা, ভণ্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুসলিম ভোট নিয়েই কার্যত উনি ক্ষমতায় আছেন। মুসলিমদেরকে বিভ্রান্ত করা, ওয়াকফ প্রপার্টি নিয়ে মিথ্যাচার করা, অথচ যেখানে বলার জায়গা সেখানে তার সরকার কোনোভাবে আপত্তি, বক্তব্য নথিভুক্ত করেননি। এরপরে আপনারা জানেন যে তিনি মিছিল মিটিং করেছেন, তার লোকেরা মিছিল মিটিং করেছে। ওনার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উলেমা হিন্দের নামে রামলীলা ময়দানে মিটিং করেছেন। বলেছেন রাজ্যের 50টি জায়গায় তিনি 2000 করে লোক বসিয়ে দেবেন, আর 15 মিনিট লাগবে তার কলকাতাকে ঠান্ডা করতে বা কলকাতাকে অচল করে দিতে। এরপরে রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, ওই যার হাতে কাঁচ না গ্লাস না কি ভেঙেছিল, তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। এটা আপনারা দেখিয়েছেন। এবং সেখানে জনাব ফিরহাদ হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ। তার ফলশ্রুতিতে কি হয়েছে? মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, 68টা দোকান লুট হয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ধুলিয়ান শামশেরগঞ্জ, সেখানে আগুন জ্বলেছে, 10টা হিন্দু প্রধান গ্রাম, সর্বস্ব লুট হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে, মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে। এই ফলাফল এসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান। সেখানে তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে। তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান। এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন হবে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। অতএব পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না, তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই। এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি, বা পুলিশের চাপ বলুন, যাই বলুন, বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায়। যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের, বট গাছের মতো, তা আমরা এখানে কিছু করব না।
এরপরে কাণ্ড কারখানা কি হলো? কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সইর পরে। গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট, বিরাট সংখ্যক মুসলিম আছে, ওয়াকফ প্রপার্টি আছে। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সেখানেও বিরাট পরিমাণ ওয়াকফ প্রপার্টি আছে। উম্মিত পোর্টালে সবাই আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো। 46টা কাগজ লাগবে, গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো। আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ, সেখানেও যারা ওয়াকফের মোতোয়ালি আছেন, তারা কাস্টোডিয়ান আছেন, তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন। কিন্তু এখানে তো সবাই ঘুমাচ্ছে। 80,000 ওয়াকফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয়, সংখ্যা আমি বলতে পারবো না, আমার জানা নেই, সবাই সাইলেন্ট। আমি আপনাদেরকে পরপর 3টে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি। প্রথম চিঠি ভারত সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সচিব সব রাজ্যের এই দপ্তরকে লিখলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে অক্টোবর মাসের সম্ভবত 18 তারিখ, তাই তো? এই চিঠিটা প্রথম দেখান। সর্বনাশটা কিভাবে করেছে, যারা আপনারা ভোট দিয়ে উনাকে মুখ্যমন্ত্রী করেছেন, দেখুন, উত্তর দিন এবারে। 27 অক্টোবর 2025 এই চিঠিটা দেখুন। এই চিঠিতে কি বলছে? বলছে উম্মিত সেন্ট্রাল পোর্টাল 2025, এখানে করুন। এবার রেফারেন্স দিচ্ছে 13/10/2025 একটা অ্যানেক্সার, তার রেফারেন্স দিয়ে বলছেন। দেখলেন? এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগাতে শুরু করলো। এটা হচ্ছে 27/10 চিঠি, এটা সচিবের চিঠি হলো। দ্বিতীয় দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজিজু, তিনি ডিয়ার চিফ মিনিস্টার্স, তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার 30/8/2025, ভেরিফাইড বাই দি চেকার 15/10/2025, অ্যাপ্রুভ বাই দি অ্যাপ্রুভার 15/12/2025। দেখুন, ইনি ঘুমাচ্ছেন, সাইলেন্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট। 18 অক্টোবর। এরপরে এটা আগেরটা ছিল 27/10 সচিব, 18/11 মন্ত্রী। এরপরে ঘুমাচ্ছেন, 4 মাস চলে গেছে। এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে, মে 2025 থেকে এটা হচ্ছে, রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ তো উনি সব, তো সংবিধানের মালিক উনি, রাষ্ট্রপতি উনি, প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের। অতএব উনি যখন চাইবেন না, হবে না, কোন আইন থোড়াই কিয়া হলো। এরপরে উনার ঘুম ভাঙলো। উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াকফ প্রপার্টি মোতোয়ালিরা সব বিপদে পড়বে, সব আনঅথরাইজ হয়ে যাবে 6/12 থেকে। অতএব 27 অক্টোবর পিবি সেলিম যে চিঠি আপনাদের কাছে আছে, আপনি চাইলে আমি দিয়ে দেব, সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে 5/12 মধ্যে উম্মিত পোর্টালে আপলোড করো। ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন উম্মিত পোর্টালে ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন। ডেট এক্সটেনশন হয়নি। এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন, 4/12/2025।
ডিয়ার ম্যাডাম স্যার, রাম সিং, জয়েন্ট সেক্রেটারি, তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড, লাস্ট 5 নম্বর পয়েন্টটা বলছি, আমি আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি, দিয়ে দেব। I would therefore urge you to personally review the progress in your state /UT and issue necessary instruction to the officials of concerned department and Waqf board to ensure that the entire exercise is completed within the stipulated time frame, as uploading of the existing Waqf details on Ummid Central Portal shall be closed on 6/12/2025, 23:59 রাত্রি 12টা, তার আগে 1 মিনিট আগে। দিস ইজ দ্য লেটার। পশ্চিমবঙ্গে তাদের প্রপারলি একরের পর একর, 100 একরের পর একর ওয়াকফ প্রপার্টি দখল করে বসে আছেন। কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে, সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন। এগুলো সব বন্ধ হয়ে যাবে, সে তো বিলের উদ্দেশ্য ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6/12 পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না, তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। তিনি আজকে পশ্চিম বাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিদ পোর্টালে এলো না, তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। বাট এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে
গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে, এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানী, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন। আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তার মিছিল মিটিং ভরিয়ে দেন, তার হয়ে গলা পাঠান, মিডিয়ার সামনে মুখ খোলেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন, পরিবার তুলে কমেন্ট করেন, খুন করার কথা বলেন। কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনাখাতে পরে আবার ক্ষমা চেয়েছে, নূর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেড হ্যান্ড। তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। আপনাদেরকে উত্তেজিত করে কিন্তু নরেন্দ্র মোদীজি সব সময় আইনের পথে হাঁটতে শেখান, আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন। আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা ব্যানার্জির হয়ে 2021-এ যারা ক্যাম্পেনিং করেছিলেন, মাননীয় তোহা সিদ্দিকী সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন, সরাসরি রাজনীতি করেন না, ধর্মগুরু বলা হয়, ধর্মপ্রচারক বলা হয়, এবং যে সমস্ত ইমাম সাহেবরা 2500 টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন, ইউসুফ পাঠান আবু তাহেরদের ভোট দিতে বলেন, হাজি নুরুলদের ভোট দিতে বলেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন। আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন। এই চিঠিগুলো কিরণ রিজিজুজি, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির, এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল। এ দলিল চিরদিন থেকে যাবে। এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেছেন পশ্চিমবঙ্গে। গতকাল কুচবিহারে মুখ্যমন্ত্রী অনেক মিথ্যে বলেছেন, তার মধ্যে 2টো উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। একটা হলো আমি টাকা দিয়ে ভোট কিনি না, বিজেপি কেনে, তার উত্তর আমি দিয়েছি। ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন 5 বছরে 60,000 টাকা দেওয়া হয়, তাই ভোটটা তৃণমূলে দিতে হবে, আর অন্য কেউ ভোট চাইতে গেলে 60,000-এর বেশি নিতে হবে। অতএব মহিলাদের ভোটের মূল্য 5 বছরে 60,000 টাকা নির্ধারণ করে দিয়েছেন ওনার দলের এমএলএ। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে, তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি, এইটা কালকে উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে, বলছেন না আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম, ওই চিঠিটাই ছিঁড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এসআইআর নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন, ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না, ওটা ওনার দলের প্যাডে লেখা যায়। উনি দলের নেত্রী, সভানেত্রী হিসেবে লিখতে পারেন।
কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না, তাই উনি এগুলো করেন, প্রতিনিয়ত করেন। সিস্টেম, ডেকোরাম, সংবিধান, মন্ত্রগুপ্তি এগুলো তিনি ভায়োলেশন করেন, এটা সবাই জানে। কালকের এই চিঠি, 6 তারিখের চিঠি, ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন, আপনি বাজেট দিন, হিসাব দিন, আমরা কাজ চালু করতে চাই। এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে। আর আপনারা জানেন, এর আগে আমি বলেছি, আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, যে আপনার কেওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে, এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে। আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে, আমি 5-12 হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা অনগোয়িং, কিন্তু ওনারা আর করতে পারবেন না, নিশ্চিন্ত থাকুন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, টোটাল জব কার্ড, আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে 1,25,00,000 ভুয়া জব কার্ড বাদ গেছিল। এবারে নো ইওর কাস্টমার, কেওয়াইসি, আধার লিঙ্ক চলছে। আমি 5-12 রাত্রি 12টা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি। টোটাল জব কার্ড 2,56,38,503, আধার সিডেড তো ছেড়ে দেন, ই কেওয়াইসি ডান 1,60,97,695। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কেওয়াইসি ডান, ই কেওয়াইসি ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ, পার্সেন্টেজ হচ্ছে 62.9। অর্থাৎ 1 কোটির কাছাকাছি জব কার্ড কেওয়াইসি সঙ্গে লিঙ্ক করা যায়নি, এগুলো ভুয়া জব কার্ড। উনি কালকে আরেকটা অভিযোগ করেছেন, ওই আপনার গ্রেপ্তার নিয়ে। উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে একটা অভিযোগ করেছেন না, আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে, সম্পূর্ণ ফলস, মিথ্যা কথা তো অহরহ বলেন। ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে। উনার পুলিশই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে। তিনিও রাজবংশী বর্মন পরিবারের। আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন 10 এবং 11 নম্বরে আছে। এরাই 11 পাঠ করেছিল, এরাই জেলে আছে। এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে। কেস নম্বর 37/2021। কে একটা উঠে এসে তোলাবাজ বলে দিল উনাকে কানে কানে, উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলেন। কত বড় মিথ্যা কথা। ইন কাস্টডি সুভাষ বর্মন, নিত্যানন্দ বর্মন, করিম মিয়া, বুলু মিয়া, এনজয়িং বেল, তপন বর্মন, দীনেশ্বর বর্মন, আবু বাকাস মিয়া। রেস্ট আর অ্যাবসকন্ডিং, নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট। এটা পাবলিক ডোমেনে আছে। দেখুন কত বড় মিথ্যা কথা। ইনি যখনই বেরোন, এইসব মিথ্যা কথা বলতে বেরোন, প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন 24 ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখুন। বলছি যে 6 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যেগুলো ওঠেনি, তো 26-এ যদি সরকার পরিবর্তন হয়, বিজেপি আছে, তখন কি এটা গোটা দেশের আইন, এবং সুপ্রিম কোর্টে অনেকগুলো সংস্থা গেছিল এক্সটেনশনের জন্য, এক্সটেনশন হয়নি। অপশন যেটা আছে ট্রাইব্যুনালে যেতে হবে। এখানে তো রাজ্যে ট্রাইব্যুনালের ফরমেশনই মুখ্যমন্ত্রী করেননি।
মিস ইসি যেগুলো আছে সেগুলো একটাও চাইলেও অনুমোদন করা যায়, ঢোকানো যায়নি, এগুলো সব ব্যাহত হ্যাঁ? হবে। আমরা ফেডারেল স্ট্রাকচারে বিজেপি রাজ্য সরকার এলে 21টা রাজ্যে বিজেপি সরকার যে রুল ফলো করছে, পশ্চিমবঙ্গ আগামী দিনে বিজেপি সরকার সেই রুল ফলো করবে। পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো রুল হবে না। বলছি কত এরকম সম্পত্তি আপলোড করেনি উনি, মানে আপনাদের কাছে 20,000 হয়েছে মাত্র। 80,000-এর মধ্যে 20-22,000 হবে, শোনা কথা। 26,000 সামথিং 26,000 কি বাদ গেল না? 26,000 আপলোড করা যায়নি, বাকিটা 26,000 অমৃত পোর্টাল তো আর নিচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, তার মানে 54,000 কার্যত অনুমোদন হারিয়ে ফেলেছে। না না, পোর্টালেই দিতে পারেনি। পোর্টালে দেওয়ার পরে তো ভেরিফাইড হবে 15-12। মাত্র 8 দিনের আবেদন করেছেন 26,000 আউট অফ 80,000। 26,000 চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো। 46টা কাগজ চেয়েছে, সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে? 15-12-তে। তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে অমৃত পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন 54,000 মমতা ব্যানার্জির জন্য। তো মতোয়ালিরা আছেন, এরা প্রপার্টি এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি। এদের প্রপার্টির এসব মতোয়ালিরা সঙ্গে আছেন। দিন ভোট আরো দল বেঁধে 100-র মধ্যে 97টা মেরে দিন। ভুয়া মিত টিত অ্যাবসেন্ট সব সকাল থেকে বিকেলে নেবে। ওনাকে জিজ্ঞেস করুন, আমার বলা হয়ে গেছে। আমি তো কাগজ দিয়ে বলছি বোন, আমার তো এইসব কাগজ দিয়ে বলছি। এই যে বলুন, কতবার ঘুম ভাঙাবে নরেন্দ্র মোদীজির সরকার, কতবার ঘুম ভাঙাবে? মে মাস থেকে কি করেছে সর্বনাশটা দেখুন। সব প্রপার্টি তো অমৃত পোর্টালে ভেরিফাইড না হলে 15-12-র পরে সে প্রপার্টি তো আপনার, আমি আর বলবো না, জলে চলে যাবে। লাল গোলায় ভাঙন হয়। ট্রাইব্যুনালে তো লং প্রসেস, লয়ার করে খরচ করে লড়াই করে। ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে রুলসে বলা আছে। উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার ডিএম থাকবে, আমার লোকরা থাকবে, আমি সব ঠিক করে দেবো। ওটাও পারবে না, রুলসের মধ্যে আছে। তো লিগ্যাল ব্যাটেল যেমন কোর্টে আসতে হয়, ক্যাট আছে স্যাট আছে, ট্রাইব্যুনালে ওয়ান অফ মানে দিস টাইপ অফ সিস্টেম। ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে। কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো। আমি চাই আজকে 1 ঘন্টার মধ্যে একটা বড় প্রেস কনফারেন্স সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, জাভেদ খান সব বসে একদম করুক। উনি তো হিন্দু, উনি কি বুঝবেন ওয়াকফ, এসব বলুক, আমার নামে বলুক, আমি তো ওয়েলকাম করছি। আমি চাই খুব তাড়াতাড়ি কোথাও একটা বড় প্রেস কনফারেন্স হোক, অনেক অফিস আছে ওদের। 54,000 ওয়াকফ সম্পত্তি আপলোড হলো না। আপনি একটু আগেও বললেন যে অনেক তৃণমূলের নেতারা আছেন যারা এইসব ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রয়েছে, তাহলে এটা কি সেটা থেকেই আরো সুযোগ করে দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, সুযোগ তো কিছু হলো না। দখল করার সুযোগ হলো তো। দখল করেছে এই লিস্টটা বিজেপি অনেক লম্বা। সরকার এলে এরা তৃণমূলের নেতারা দখল করার সুযোগটা পেয়ে গেল। হ্যাঁ সেটাই বলছি। এই লিস্টটা কিন্তু অনেক লম্বা, এবং ক্যাবিনেট মন্ত্রীও আছেন সেখানে, তার মার্বেলের দোকান তৈরি আছে 5.5 বিঘে জমি প্রিন্স আনোয়ার শাহ রোডে। আপনি চলে যান, আমরা মিথ্যা বলছি না, চলে যান আপনি প্রিন্স আনোয়ার শাহ রোডে। এই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী, যিনি কখনো ইফতার পার্টিতে যান, কখনো আবার হিন্দু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন, সেই সেকুলার ভণ্ড নেতা ওয়াকফ গরিবের হক সেই সম্পত্তি দখল করে রেখেছে। ফলে ওয়াকফ দুর্নীতি আরো বাড়বে বলে আপনারা আশঙ্কা করছেন? একদম না, প্রিন্ট কপি আছে তো, যদি কেউ হার্ড কপি নিতে চায় পরে নিয়ে নেবেন হার্ড কপি। সুরেন্দ্রদা, নেজাটে যে ঘটনা আজকে ঘটলো, যে শাহজাহান মামলার সাক্ষী তার গাড়িতে ধাক্কা মারলো এবং ও শাহজাহান করিয়েছে। ভোলাবাবু তার স্টেটমেন্ট দেখছিলাম, তিনি জানেন না, তিনি স্বীকার। ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে,
ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি, ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেক দিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, আর.এন. টেগোর, সেই একই ব্যাপার নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা, তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন, ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাকে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। সাবজেক্টে ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান, হুমকি দিতেন নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এটা তো ঘটনা। গাড়ির ড্রাইভারের নাম কি? কে এসে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড, ট্রাক চালক। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার, পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার, তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বলছি হুমায়ুন কবির আজকে একটু আগে বলছে যে আপনার এগেইনস্টে ক্যান্ডিডেট দেবে, মমতা ব্যানার্জির এগেইনস্টেও ক্যান্ডিডেট দেবে, এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও তারপরে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, সেই জন্য তার এই দলবদল ইত্যাদি ইত্যাদি। তা আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে,
আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনার যে কোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন, সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে, তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্রে যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি, এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল, নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95% 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অতএব সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। টোটাল কতগুলো আসনে প্রভাব পড়বে? গোটা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মুসলিম অধ্যুষিত আসনে প্রভাব পড়বে? বিহারে যেমন প্রভাব পড়েছে, বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। এই যে হুমায়ুন কবির বলছেন নতুন দল তৈরি করে 22 তারিখ থেকে একের পর এক বাউন্সার দেব, তা আমার কি, আমাদের কি, আমাদের কোনো অসুবিধা। ওনাদের উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়ে আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অবাধ গণতান্ত্রিক ভোট, সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান, মানুষ নিজের ভোট নিজে দিক। আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারে বারে সে কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে যে মিসকোট করেছেন অনেকে, তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না, আমি বলেছি পাই না। এটা শেষ 24-এর নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে 39% ভোট পেয়েছে, তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে 0.65। অতএব 100%-এর মধ্যে 0.65কে আপনি পেয়েছেন বলতে পারবেন না। আর আমরা কোনো দিনই বলিনি চাই না। ভারত মাতা কি জয়,
জাতীয় সঙ্গীতকে মর্যাদা, বন্দে মাতরম বলা, দেশকে সম্মান করা। পাহেলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা, অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা, এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে? আমার ধর্ম আমি পালন করব, ও ধর্ম উনি পালন করবেন। উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না, আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না। এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি ওখানে করছে, অন্তত 20 কোটি পপুলেশন, 4 কোটি মুসলিম থাকেন। কোন মুসলিম শিক্ষা, স্বাস্থ্য, সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে? মাফিয়া, জঙ্গি, গুন্ডা, ধর্ষক, তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার। এখানেও একইভাবে মাফিয়া, গুন্ডা, ধর্ষক, জঙ্গি, দেশবিরোধী, ভারতের থেকে ভারতের খেয়ে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ, প্রতিরোধ এবং ব্যবস্থা, আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে। আইন কেউ হাতে তুলে নেবে না। খর্দায় বিএলওর বাড়িতে আক্রমণ, খর্দায় বিএলওর বাড়িতে রাতে আক্রমণ হয়েছে এবং যে অভিযোগ উঠে আসছে তাদের বাড়ির দরজা জানলা ভাঙচুর চলেছে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। এখন আপনি লেটেস্ট আজকে সকালবেলা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আমাকে বলেছে, গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জির যে কিছু পায়দাস ভিডিও রয়েছে, মূলত 15, 16, 17, 18, সবাই না, একটা বড় অংশ, ভুয়া ওবিসি সার্টিফিকেট, ফাঁকা খাতা দিয়ে এই শানু বক্সিদের মতো ভিডিও। এরা প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে। ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশান দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরও অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। সেটা যখন ধরা পড়ে গেছে, আজকে সকালবেলা লেটেস্ট খানাকুল 2 এর ভিডিও, তিনি বিএলওদেরকে বলছেন প্রজেনিতে না করে এবারে সেলফে বাড়াও। কত 2 নম্বরই এদের, প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে। আমরা সাথে সাথে স্টেট অবজারভার, সিও এবং ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি, এবং ভিডিও যে বিএলওদের বলেছে তারা প্রমাণ দিয়েই আমাদের জানিয়েছে, সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না। আমি সতর্ক করছি, এই 1 শ্রেণীর ভিডিওকে আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে, আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে। প্রত্যেকটা বিডিও অফিস, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সতর্ক নজরদারির কাজ প্রধান বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি করছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আপনারা বুঝতে পারবেন যে এবারের এসআইআর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভূমিকা থাকা উচিত, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা এত বেশি প্রতিকূলতার মধ্যেও কিন্তু সেই বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে করছে। আপনার জেলাতে 2জন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে 2জন প্রতিনিধিকে ভালো হয়েছে, একজন প্রিন্সিপাল সেক্রেটারি আর একজন সেক্রেটারি। কোথায়? আপনার জেলাতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজকে ইয়ারের সঙ্গে বৈঠক করছেন, আগামীকাল রামনগরে বৈঠক করবেন। এই নামগুলো রাখলে তো যাবেই। এই নামগুলো যদি রেখে দেন, ডিজিটাইজ করে দেন, এ তো যাবেই। শুনবেন নাকি নামগুলো? আমি আপনাদেরকে ডিসক্লোজ করে দিচ্ছি। কটা শুনবেন বলুন? বুথ নম্বর 222 শেখ শফিকুল, ফাদার্স জসিমউদ্দিন, ভোটার কার্ড নম্বর 7 ইনি ভোটার লিস্টে নাম তুলেছেন, আছেন বকুলতলা, হাওড়া, ওনার নাম তুলে দিয়েছেন। এবারে শেখ করিম, পিতা
গুলজান বেওয়া, ওনার এপিক সাজ উনি থাকেন দিল্লিতে, দিল্লির ভোটার। এগুলো করলে তো ধরা পড়বে। আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে, বিজেপির মুসলিম কর্মীরা পাঠাচ্ছে, তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে, আইএসএফ এর সমর্থক, মিমের সমর্থক মুসলিম ছেলেরা পাঠাচ্ছে। মুসলিম বুথে বিজেপির লোকজন খুব বেশি নেই, তারাও পাঠাচ্ছে। যাদেরকে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি, 40 বছর পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেনি, চাকরিও হয়নি, আর কোনোদিন চাকরি হবে না, তারা পাঠাচ্ছে। জেগে গেছে জনতা, যাবে এবার মমতা। 26-এর নির্বাচন, মমতার বিসর্জন। বলি গান আগামীকাল পরিবর্তন সংকল্প যাত্রা, আগামীকাল পরিবর্তন সংকল্প সভা আছে উলবেড়িয়া উত্তরের আমতাতে। যথারীতি একমাত্র বিরোধী দলনেতার ক্ষেত্রে অনুমোদন হয় না, হাইকোর্টে যেতে হয়। এটি আজকে 98তম অর্ডার, 100 পূরণ হতে আর মাত্র 2টি বাকি। একটু আগে 2:30টার সময় কলকাতা হাইকোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল সভা হবে আমতা ফুটবল গ্রাউন্ডে, উলবেড়িয়া উত্তর বিধানসভায়, পরিবর্তন সংকল্প সভা। কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্টকে 98তম অনুমোদন দেওয়ার জন্য। সেঞ্চুরির খুব কাছাকাছি আমি চলে গেছি, সেঞ্চুরি পূরণ হয়ে যাবে কিছু।